সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে এসব কথা বলেন দলটির নেতারা। তাদের অভিযোগ, কথিত -2 ষড়যন্ত্রের ক্ষত নিয়ে মারা গেছেন কোকো। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ করেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী। শুক্রবার সকালে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের প্রক্রিয়া চলছে। এ ধরনের দল গঠন হলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমরা তো এই শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। দিনটি ঘিরে সারা দেশেই আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজনেও উঠে আসে নতুন দলের প্রসঙ্গ। নেতারা বলেন, গণতান্ত্রিক উপায়ে নতুন দল এলে স্বাগত জানাবে বিএনপি। 1/11-র সময় বিএনপি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল বলেও মন্তব্য করেন তারা। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহযোগিতা করার প্রয়োজন পড়লে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেও আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। নেতারা বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করতেই কোকোকে হত্যা করা হয়। বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক রহমানের যে পরিবার, সেই পরিবারকে ধ্বংস করার জন্য যে উদ্যোগ ছিল, তারই অংশ হিসাবে আরাফাত রহমানকে খুন করা হয়েছে। এদিকে বগুড়ায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। তারা অন্যায় করছে, সন্ত্রাস করছে, তাদের ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নেয় নাই, এটাই আমাদের দুঃখের কারণ। এখন আমরা চাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান তিনি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদাসর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি যুক্ত হন। দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতারা। এ সময় আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তারা। আল্লাহ মহান রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আরাফাত রহমান কোকোর পরিবারের জন্য ধৈর্য দান করে দিন। আল্লাহ, আসসালামু আলাইকুম আলে মুহাম্মদ। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসা বিষয়ে বৃহস্পতিবার মেডিকেল বোর্ড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন করে কিছু পরীক্ষার জন্য লন্ডন এবং বাইরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এসব তথ্য জানান। মেডিকেল বোর্ডের মতে, বেগম জিয়ার শারীরিক জটিলতা ও বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে লিভার ও কিডনি প্রতিস্থাপন ঝুঁকিপূর্ণ। ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে, এটি সত্যি কথা। এবং কালকে ওনার এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। ফ্যাসিস্টরা যেন আর ফিরে না আসে, সেজন্য দেশের প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। এদিকে সন্ধ্যায় রংপুরে এক
পথসভায় জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে ফেলানি হত্যাসহ কোনো হত্যাকাণ্ডের সুবিচার পায়নি বাংলাদেশের মানুষ। এখন তারা বাংলাদেশের সীমান্তে উৎপাত করছে। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না করি। মুজিববাদী একদলীয় সংবিধানের অধীনে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে অসম্ভব, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার শাহবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে কথা বলেন তিনি। বলেন, গণপরিষদ নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। জুলাই আন্দোলনে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান শিক্ষার্থীরা। এতদিনের যে ক্যারিয়ারে যে আন্দোলনের স্বাধীনতা পাওয়ার পর আমাদের মাঝে বর্তমান বাংলাদেশ সীমান্তের ভেতর থেকে কৃষককে তুলে নেয়ার 6 ঘন্টা পর তাকে ছেড়ে দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর তাকে দেশে ফিরিয়ে এনেছে বিজেপি। বলা হচ্ছে, অনুপ্রবেশকারীদের সহযোগী ভেবে ওই যুবককে ধরে নিয়ে গিয়েছিল ভারতের সীমান্ত রক্ষা বাহিনী। এমন ঘটনা ঘটে দিনাজপুরের বিরল সীমান্তে। এদিকে বান্দরবানের মিয়ানমার সীমান্তে 3টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আহত হয়েছেন 3 বাংলাদেশি। শুক্রবার সকালে বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তে শূন্যরেখার 323 নং পিলারের পাশে আলামিন নামে এক যুবক নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ভারতীয় ক্যাম্পে তুলে নিয়ে যায়। আলামিনের পরিবারের লোকজন বিজিবিকে বিষয়টি জানায়। পরে শুক্রবার বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে 6 ঘন্টা পর দেশে ফিরিয়ে আনা হয় আলামিনকে। দিনাজপুর 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, 5 বাংলাদেশি বৈধ কাগজ ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তাদের সহযোগী ভেবে আলামিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। 10টার সময় তাকে নিয়ে গিয়েছিল। এখন আমরা বাজে 4:15 এরকম এই সময় তাকে আমরা বিএসএফের কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে লেফটেন্যান্ট কমান্ডার আসছিলেন, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে আমরা নিয়ে আসলাম। এটার ব্যাপারে আমরা তাদেরকে কড়া প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমানা, আন্তর্জাতিক সীমা রেখে যেটা আছে যদি ক্রস না করে, তাদেরকে বলা হয়েছে। এদিকে পণ্য পাচার ও গরু আনতে গিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে আলাদা মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মাইন বিস্ফোরণে আলী নামের একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। সীমান্তের আরেকটি পয়েন্ট জামছড়িতে একই ধরনের ঘটনায় আরেক বাংলাদেশি আহত হন। এছাড়া উপজেলার দোস্ত্রী সীমান্তে বিস্ফোরণে আহত আরেক যুবক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 5 আগস্টের পর বদলে গেছে সীমান্ত এলাকার মানুষ, বেড়েছে তাদের মনোবল। আগে বিএসএফ এর ভয়ে তটস্থ থাকলেও এখন ভয় শঙ্কা নেই খুব একটা। উল্টো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ তারা। কিভাবে স্থানীয়দের মানসিকতা এমন পরিবর্তন, কিভাবে কেটে গেল বিএসএফ এর ভয়? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি, ছবি তুলেছেন মুরাদ আক্তার। কুয়াশার চাদর ভেদ করে প্রতি ভোরেই ওঠে এমন সূর্য, কিন্তু 5 আগস্টের পর থেকে এই সোনালী আভা নতুন রূপে ধরা দিয়েছে সীমান্তবাসীর কাছে। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে কোনো অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াচ্ছেন বাংলাদেশের মানুষ। আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কিংবা জমি দখল, কোথাও ছাড় দিচ্ছেন না তারা। শেখ হাসিনা সরকারের আমলে যেখানে সামান্য প্রতিবাদ করতেও সাহস পেত না সীমান্তের মানুষ, সেখানে কোথা থেকে আসলো এত সাহস, সে বিষয়টি বুঝতে এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে টিম নিউজ 24। সীমান্ত রেখার কাছাকাছি নিজের কৃষি জমিতে দেখা হলো 70 বছরের বৃদ্ধ নুরুল ইসলামের সাথে, যার সারা জীবন কেটেছে এই সীমান্ত এলাকায়। তিনি বলেন, 5 আগস্টের অভ্যুত্থানের পর মানুষের মনে যে দেশপ্রেম জাগ্রত হয়েছে, সীমান্তেও লেগেছে তার ছোঁয়া। হাসিনা আমলে হাসিনা করালে সবসময় বড় মুখ্যলি থাকতো, হাসিনা যেটা ভাত বলতো সেটা হাসিনা শুনতো, আর এখন না শুনে না। পাশের জমিতে কথা হয় আরো কয়েকজন কৃষকের সঙ্গে।
তারাও বলছেন এ যেন এক নতুন বাংলাদেশ। আমরাকে মাথা নিচু করে থাকতে হয়েছে, কারণ যে আমরা যখন বর্ডারে কিছু বলতে গেছি কোথায় থেকে হয়তো কোন কল হয়ে গেল, আমরা হাত গুটিয়ে চলে আসতে হয়েছে। আমরা যখন সীমান্ত এলাকায় বাস করি, আমরা দল বা নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি, না হলে তো আমরা বসবাস করতে পারবো না। তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তখন আমরা গোলাম ছিলাম, আমাদের বাংলাদেশের বিজেপির কাছে ওরা গোয়াম জগিয়েছে, তখন তো আমরা পারিনি, এখন পারবো ভাই। কথা হয় আরো কয়েকজনের সঙ্গে, তাদের দাবি সীমান্তে শান্তি বজায় থাকুক, বন্ধ হোক মাদক ও চোরাচালান। আমরা সীমান্তে চাই যে ভালোভাবে আমরা সীমান্তে চলাফেরা করতে পারি, আমরা যে খেতে খামারে জমিতে যেতে পারি, আমরা এটাই চাই, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। আমরা সুস্থ পরিবার চাই, বলার এই জন্য বলাকা এলাকার মানুষ সুস্থ পরিবার চাই এবং কাজ কাম করতে পারে দু দেশের লোক। প্রত্যাশা সম্ভাবনার নতুন এ বাংলাদেশে দুই দেশের আলোচনার ভিত্তিতে নিরসন হোক সীমান্ত সংকট। আওয়ামী লীগ সরকারের 15 বছরের নতজানু পররাষ্ট্রনীতির ফলাফল ভোগ করতে হয়েছে এই সীমান্ত এলাকার মানুষকে। কিন্তু 5 আগস্টে হাসিনার পালিয়ে যাওয়ার পর নতুন উদ্যম পেয়েছেন সীমান্ত এলাকার মানুষ। তারা বলছেন তারা এই নতুন উদ্যমে ঐক্যবদ্ধভাবে সীমান্তের যে কোনো সমস্যার মোকাবেলা করবেন, একই সাথে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কেউ দখল করতে আসলে প্রতিরোধ গড়ে তুলবেন। জুবাইর সানি, নিউজ 24, চৌকা সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এই সম্পর্ক স্বতন্ত্র, যা অন্য দেশের সঙ্গে সম্পর্কের উপর নির্ভর করে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল এ মন্তব্য করেন। বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপক্ষীয় সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুদেশের জনগণের ভালো হয়। प्रोसीजरल बातें हैं, जो डिलेज हैं, उसको कम किया जाए। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের ফাঁকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সফরের তৃতীয় দিনেও অর্থনীতি ও জলবায়ু সংশ্লিষ্ট বেশ কয়েকটি আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে সুইজারল্যান্ড থেকে আরো জানাচ্ছেন মারুফা রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চতুর্থ দিনের মতো অংশ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দুটি সাইডলাইন মিটিং করে ফেলেছে। পাশাপাশি বার্ষিক যে প্রধান যে সম্মেলন সেখানে তো তার অংশগ্রহণ রয়েছে। আজকে তিনি সাইডলাইন বৈঠক করেছেন আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও, মেরিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতার সঙ্গে। এছাড়াও আমের আলী রেজা, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, জেনারেল গ্রুপ, তার সঙ্গেও আজকে তার একটি সাইডলাইন বৈঠক হয়েছে বিনিয়োগ সংক্রান্ত। আমি যদি পুরো সফর আপনাকে বলি, কারণ প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক যে বৈঠকগুলো সেগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে এবং আজকে রাতে সুইজারল্যান্ড সময় রাত 1টার সময় তিনি এমিরেটস এয়ারলাইন্স করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। তিনি প্রধানত জোর দিয়েছেন বিনিয়োগের উপর। বাংলাদেশে এখন বিনিয়োগের সমস্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। এছাড়া জার্মানের চ্যান্সেলরের সঙ্গে কিংবা থাইল্যান্ডের রাজার সঙ্গে এবং সিগনিফিকেন্ট যেই বৈঠকগুলো তিনি করেছেন সেখানে তিনি প্রাধান্য দিয়েছেন বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জলবায়ুর বিষয়টির উপর তিনি জোর দিয়েছেন। বিনিয়োগের বিষয়ে তিনি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারত নিয়ে 4টি দেশ নিয়ে একটি নতুন অর্থনৈতিক ফোরাম গঠনের কথা তিনি বলেছেন। পুরো এই সফর জুড়েই প্রধান উপদেষ্টা 15টির মতো বৈঠক তিনি করেছেন এই পর্যন্ত। তো সবগুলো বৈঠকেই আসলে বেশ ইতিবাচক সাড়া তিনি পেয়েছেন। একটি তার চিরচেরা একটি আঙিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তো নোবেল জয়ী এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে আগে থেকেই নন্দিত এবং পুরো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যেই এবারের সফর সেটিকে সফল বলে ধরা হচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দেশে এখনো কতিপয় একচেটিয়ার নিয়ন্ত্রণ বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। বলেন, চাঁদাবাজি এবং IMF ঋণ পরিশোধের কিস্তি পেতে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলবেন না।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সীমান্তে হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন বাজার সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ভারতের সীমান্ত বাহিনী আইন ভঙ্গ করে বাংলাদেশের মানুষ হত্যা করছে। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সঙ্গতি নেই। যে পরিমাণ ব্যয় করতে হয় তার অর্ধেকও মানুষ আয় করতে পারে না। ন্যায্য মূল্যে, স্বল্প মূল্যে, ভর্তুকি মূল্যে আপনারা পণ্য সরবরাহ করবেন। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করেন। এখন পর্যন্ত সেই সীমান্ত হত্যা বন্ধ হয়নি। কয়েকদিন আগে সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা সরকারকে বলি, ভারতের কাছে জবাবদিহি চান, কেন তারা এখন এই সীমান্ত হত্যা বন্ধ করছে না? ভারতের সীমান্ত বাহিনী তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। 10ম গ্রেডের দাবিতে রাস্তায় নেমেছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শাহবাগ মোড় অবরোধ করে শুক্রবার বিকালে বিক্ষোভ করেছেন তারা। সকালে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সড়ক অবরোধ করলে দেখা দেয় তীব্র যানজট। সন্ধ্যায় 31 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল আলম বলছিলেন, যা বেতন পান তা দিয়ে হিমশিম খান প্রতিনিয়ত। প্রাথমিক শিক্ষক যে যারা আছে তারা কিন্তু আর্থিক দৈন্যদশায় আছি এবং আমরা কিন্তু ঋণগ্রস্ত। এই 5 জনের একটা সংসারে কিন্তু আমরা প্রতিনিয়ত এই টাকা দিয়ে চলতে পারতেছি না, আমাদের বেতন দিয়ে এটা হচ্ছে না। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তৃতীয় শ্রেণীর নয়, তারা চান দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামো, অর্থাৎ 11,000 টাকার 13তম গ্রেড থেকে 16,000 টাকার 10ম গ্রেডে উত্তরণ। যেখানে শিক্ষকদের মর্যাদা সবার উপরে হওয়ার কথা, আমরা 1ম গ্রেড চাচ্ছি না, আমরা মাত্র ন্যূনতম রাষ্ট্রের সক্ষমতা বিবেচনা করে আমরা 10ম গ্রেড চাই। 17 গ্রেড থেকে 10ম গ্রেড নিয়ে আসে, তখন রাষ্ট্রীয় কোষাগারে অর্থ থাকে, শুধু শিক্ষকদের বেলায় অর্থ থাকে না। সমাবেশে একাত্মতা ঘোষণা করেন বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতারা। আজকে যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, বিজ্ঞানী, যত বড় বড় অফিসার, সচিব ও প্রাথমিক শিক্ষকদের কাছে লেখাপড়া করি, তারা প্রাথমিক শিক্ষকরা হবে 1ম শ্রেণীর নাগরিক। শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর সেখানেই অবস্থান নেন আন্দোলনরতরা। আমরা এই রাস্তা অবরোধ ছাড়বো তখনই যখন আমরা উপরের পক্ষ থেকে আমরা একটা সন্তোষজনক আশা ব্যক্ত পাবো। আমরা এখন 13তম গ্রেডে আছি, 2য় শ্রেণীর কর্মচারী। আমাদের 10ম গ্রেডের দাবি যাতে আমরা 2য় শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি। শিক্ষক কেন কর্মচারী থাকবে? এই কর্মচারীর ট্যাক্স যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। শিক্ষকদের সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। হত্যা মামলার আসামি মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 8 পুলিশ সদস্য আহত হন। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে 10 জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরদিন এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার শিকার ব্যবসায়ীরা হলেন এতেশামুল হক ও ওয়াহিদুল হাসান দীপু। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত আরও কয়েকজন। নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর থেকে জাহাঙ্গীর মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যান।
মসজিদের সামনে গেলে অতর্কিত হামলার শিকার হন। লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়ার পর গুলি করে দুর্বৃত্তরা। মুসল্লিরা এগিয়ে গেলে তারাও হামলার মুখে পড়েন। পরে জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কি কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে ধরতে হবে। যে ভুল ব্যাখ্যা রয়েছে তার সংশোধন আনতে হবে, এমন দাবি জানিয়েছেন অর্থনীতির অধ্যাপক ও গবেষক ডক্টর এম নিয়াজ আসাদুল্লাহ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অধিকার সংসদে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। পাঠ্যপুস্তকে অনেক অসঙ্গতি রয়েছে জানিয়ে বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার অবকাঠামোগত অগ্রগতি নেই, যে অচল অবস্থা রয়েছে তার পরিবর্তন আনতে হবে। ওনারা কবে শুনবেন, কবে আমাদের ঘুম ভাঙবে, সেই প্রত্যাশা করলে কিন্তু জাতি হিসেবে আমরা পুচিয়ে যাবো এবং এইটা একটা ক্রান্তি লগ্ন, একটা ক্রিটিক্যাল জাংশনে আমরা দাঁড়িয়ে আছি। এটা কিন্তু আসবে না। তো আমাদেরকে মনে রিফর্মটা এখন নিজের হাতে তুলে নিতে হবে। একদিকে আমাদেরকে বলা হয় আইন তুলে নিবেন না, কিন্তু সংস্কারের দাবিটা মনে হয় না তুলে নিলেই না। কারণ কি আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা জাতির মেরুদণ্ডের সাথে জড়িত, শিক্ষা, এবং এখানে আর মনে হয় কম্প্রোমাইজ করার সময় নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল বের করে তারা মিছিল নিয়ে বিনোদপুর বাজারে এসে টায়ার জ্বালিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ শুরু করে। এ সময় নিহত শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। এছাড়া রাবি প্রক্টরের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। বাণিজ্য মেলার শেষ দিকে এসে নানান অফার আর মূল্য ছাড়ের ছড়াছড়ি। বাড়তি আকর্ষণে আগ্রহী হচ্ছেন ক্রেতারাও। স্টলগুলোতে ভিড়ও চোখে পড়ার মতো। বিক্রেতারা বলছেন, চাহিদা বাড়ায় অফারের সুযোগ থাকবে সপ্তাহ জুড়ে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম দিন শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীর ভিড়ে ঠাসা মেলা প্রাঙ্গণ। মেলার শেষ ভাগ, তাই ভিড় বেশি। অনেকে এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে, সেরে নিচ্ছেন কেনাকাটাও। মেলা শেষে তো অনেক ডিসকাউন্ট থাকে, এখন দেখতেছি, দেখার পরে যেটা ভালো লাগে ওটা কিনে নিয়ে যাব। এটা আমাদের রেগুলার প্রাইসের থেকে 20% ডিসকাউন্ট দিচ্ছি। আমি যেটা কিনছি মাইক্রো ওভেন, এর সাথে 10টা আইটেম ফ্রি ছিল। শেষ সময়ে মেলায় থাকে অফার আর মূল্য ছাড়ের ছড়াছড়ি। এবারও তাই, বেশিরভাগ প্রতিষ্ঠানই দিচ্ছে বিশেষ অফার। মেলা উপলক্ষে এখানে আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি। শেষের দিকে যেহেতু ডিসকাউন্ট হয়, এই জন্য আসা, আরো কিছু কিনবো। বছরের অন্যান্য সময়ের তুলনায় বাণিজ্য মেলায় কম দামে অনেক পণ্য পাওয়া যায়, তাই দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। ডিসকাউন্টের জন্য আসলে লাস্টের দিকে আসা, যেন এটাও কেনাকাটাটা ভালো মতো করতে পারি। বাণিজ্য মেলার শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। নানান অফার এবং মূল্য ছাড়ের মধ্য দিয়ে পণ্যের দাম এখন হাতের নাগালে। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে বিক্রেতাদের দেয়া এই সুযোগ চলবে পুরো সপ্তাহ জুড়ে। আশা করছেন বাকি কয়েকটা দিনে তাদের বেচাকেনা হবে দ্বিগুণ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, গলফ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশে গলফ খেলার প্রসারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এটি দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে গলফ খেলার প্রসারে ভূমিকা রাখবে। শুক্রবার রাতে শাহিন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব চট্টগ্রামের পতেঙ্গায় প্রথম ইউসিবি গলফ টুর্নামেন্ট 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এর আগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। প্রেসিডেন্ট শাহিন গলফ অ্যান্ড এবারে আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে 5 শতাধিক নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, সামরিক বিমানে করে তাদের ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। এমন অবস্থায় আশ্রয় চেয়ে আহাজারি করছেন অনেকে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত।
ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। মাত্র একদিনেই গ্রেপ্তার করা হয়েছে 538 জনকে। হোয়াইট হাউস বলছে এই অভিযানের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষায় ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোর একটি ছোট্ট ঝলক তুলে ধরা হয়েছে। নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তারে ক্ষান্ত হননি ট্রাম্প, বরং শতাধিক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সেই সাথে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এমন অবস্থায় অনেকে গ্রেপ্তার এড়াতে শহর ছেড়ে দিক বিদিক ছুটছেন। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকেই। নিরুপায় হয়ে কেউ কেউ ট্রাম্পের সহানুভূতি কামনা করছেন। কি হবে আমাদের? আমার সন্তান আমাকে প্রশ্ন করছে, মা আমরা কোথায় যাচ্ছি? আমার কাছে কোনো উত্তর নেই, দয়া করে আমাদের আশ্রয় দিন। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ অসাংবিধানিক বলে সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির একটি আদালত। এদিকে বিচারপতির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে, এমনটাই বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানা, নিউজ 24। এবারে জানাবো খেলার সংবাদ। ফুটবলের নতুন প্রজন্ম সাজাতে বড় উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা স্পোর্টস সিটিতে তরুণ ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে ট্রেনিং ক্যাম্প। কিংস একাডেমিতে ভর্তি হয়ে লাল সবুজের জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখছেন তরুণ ফুটবলাররা। একাডেমির কোচরা বলছেন, দেশের ফুটবলে নতুন জোয়ার আনতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা কিংস। ঢাকায় তীব্র শীত, সূর্যের আলো তখনও ভেদ করতে পারেনি কুয়াশা। তবুও ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে দলে দলে কিংস একাডেমির টার্ফের দিকে তরুণ ফুটবলাররা। মাঠ কর্মীরা ব্যস্ত একাডেমির ছাত্রদের অনুশীলনের সরঞ্জাম গোছাতে। বুট জার্সি পরে অনুশীলনের জন্য ছাত্ররা যখন প্রস্তুত, তখন কিংস একাডেমির কোচেরাও রেডি হচ্ছেন সেরাটা দিতে। শুক্রবার সকালটা যেন বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির ছাত্র শিক্ষকদের আনন্দের উপলক্ষ। পরের গন্তব্য কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। সেখানে 15 থেকে 18 বছর বয়সী উদীয়মান ফুটবলারদের নিয়ে শুরু হয় স্কিল ট্রেনিং। অনুশীলন চলে সকাল 7:30 থেকে 9টা পর্যন্ত। খেলানো হয় ম্যাচ। এখানে ভালো প্রশিক্ষণ হয়, সবাই যাবো ভালো প্র্যাকটিস করে ন্যাশনাল টিমে খেলার জন্য। Everyone's very good and hopefully inshallah we can give something to the people of Bangladesh through football. বসুন্ধরা কিংসে আমরা প্র্যাকটিস করে আমাদের অনেক অভিজ্ঞতা বাড়ছে, আর আশা করছি আমরা বাংলাদেশ মেইন টিমে খেলবো। আরেক দল নিয়ে কোচ জুবায়ের নিপু একাডেমির টার্ফে পরম যত্নে ফুটবলারদের শেখাচ্ছেন নতুন নতুন ট্যাকটিক্স। কোচের কথা মতো শেখার চেষ্টায় শিষ্যরা। ভবিষ্যতে আমার ভালো একজন ফুটবলার ইচ্ছা, সেই জন্য আমি মূলত বসুন্ধরা কিংস একাডেমিতে ভর্তি হয়েছি। একসাথে ট্রেনিং করছি, ভালো ট্রেনিং হচ্ছে, আমরা সবাই বলতে গেলে ইমপ্রুভ করছি। কিংস একাডেমি এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করা নিপু বলছেন, দেশের ফুটবলে অবদান রাখতে বড় উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। ওয়ার্ল্ডে যত ক্লাব আছে সবারই কিন্তু বয়সভিত্তিক দল আছে। তা আমরা চাচ্ছি যে এইটা বাংলাদেশ থেকে শুরু হোক। এই যে এক হামজা দিয়ে হবে না, এই হামজা আমাদের তৈরি করতে হবে। তৈরি করতে হয়, আজ থেকে টার্গেট করতে হবে 10 ইয়ার্সের টার্গেটটা। আমরা তাই করেছি, আমাদের 10 ইয়ার্স টার্গেট। আমরা ভালো ভালো প্লেয়ার তৈরি করব। বসুন্ধরা কিংস একাডেমিতে ফুটবল শেখানো হয় 6 থেকে 11 বছরের শিশু কিশোরদেরও। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।